আচ্ছা, গতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র মনে হয় আহ, কিভাবে রান টান করতে হয়, এনভায়রনমেন্ট সেটআপ টেটআপ এইগুলো দেখছিলাম। আজকে আমরা সরাসরি ভেরিয়েবলে চলে যাব, ঠিক আছে? একদম বেসিক টাইপ ভেরিয়েবল। আর আমি গতদিন পড়ছি, মানে বলছিলাম যে আমাদের জাভা স্ক্রিপ্টের কোডগুলো আমরা নোড জেএস দিয়েও রান করতে পারি, আর হচ্ছে ব্রাউজার দিয়েও রান করতে পারি। আমি অলওয়েজ রিকমেন্ড করছিলাম কোনটা, বলেন তো, মনে আছে? আমি, নোড.জেএস। না, আমি অলওয়েজ বলছিলাম যে আমি, অলওয়েজ বলতে আমি জাভাস্ক্রিপ্টের কোডগুলো রান করব ব্রাউজারে। আর ব্রাউজারে রান করতে হলে আমাকে অবশ্যই একটা ইন্ডেক্স ফাইলের সাথে আমার এখানে একটা, মনে করেন অ্যাপ, যে কোনো, আর ফাইলের এক্সটেনশন কি হতে হয়, ডট কি বলেন, জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন জেএস। ডট জেএস জেএস। দিতে হবে। আর যেহেতু আমি, আমি কি ভাই এই এইচটিএমএল ফাইলের ভিতরে এখানে কি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো এখানে? জি, দেখতে তো পারবেন। বলেন, কথা বলেন, পারবো? স্ক্রিপ্ট দিয়ে লেখা পারবো, যাবে। স্ক্রিপ্ট দিয়ে লেখা যাবে। স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারবো? আমি কি হেড ট্যাগের ভিতরে কি স্ক্রিপ্ট দিয়ে কোড লিখতে পারবো? জি, জি, লিখতে পারবো। পারবেন। পারবো। বাট আমাদের জন্য সেপারেট রাখার জন্য, যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইল, এইচটিএমএল ফাইল সেপারেট রাখার জন্য আমরা আলাদা একটা ফাইল মেনটেন করতেছি। এবং সেই ফাইলে আমি বলছিলাম যে এই ফাইলটাকে আমাকে কানেক্ট করতে হবে। তার মানে স্ক্রিপ্ট, আর এখানে দিতে হয় এসআরসি দিয়ে আমাদের ফাইলটাকে ডট স্ল্যাশ, আমাদের ফাইলটাকে, যেহেতু এটা রুট পাতে আছে একদম, তাই ডট স্ল্যাশ দিয়ে আমরা এটাকে কানেক্ট করে দিলাম। প্রথম কাজ, কানেক্ট করার পরে আমরা এটাকে লাইভ সার্ভার দিয়ে একটু রান করে নিব। আচ্ছা, এটা আমার সাইড মনিটরে ওপেন হয়েছে, এখানে নিয়ে আসলাম। এটাকে আমি পাশাপাশি করে ফেলি, হ্যাঁ। এখন এটা বাদ সাইড অফ করে রাখি, ইন্ডেক্স ফাইল লাগবে না, এটা এখানে কোড আছে, আর এটাকে পাশাপাশি রাখি। আর আমরা অলওয়েজ আউটপুট দেখার ট্রাই করব কোথায়, অনেকগুলো উপায় দেখছিলাম, বাট আমরা কোথায় দেখব বলেন? কনসোলে। কনসোলে। কনসোলে দেখতে হলে আমার এখান থেকে ইন্সপেক্ট করতে হবে, কনসোল ট্যাবটাকে ওপেন করে রাখতে হবে। এখানে বলতেছে ফ্যাব আইকন নাই, আমি বলছি লাগবে না ওটা, এটাকে একটু বড় করে রাখি। আর নিচে টার্মিনালটারও আমার কোনো প্রয়োজন নাই, এটা বাদ। প্রথমেই আমার কানেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য সিম্পল আমি একটা console ডট লগ লিখে রাখবো, হ্যাঁ। এখানে আমার এখানে শর্টকাট ইউজ করতেছি, হয়তো বা কোনো একটা সময় সাপোর্টে এসে আমার কাছে একটু জেনে নিয়েন, যদি আপনাদের এই সিএলজি দিলে না আসে, ওইটা এক্সটেনশন আছে, আমি আর ওইটা এখন যাচ্ছি না, আপনারা con console ডট লগ এরকম পুরোটা লিখবেন, হ্যাঁ, প্রথম প্রথম দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে হ্যালো, দেখি কানেক্ট করে দেখি যে এটা আমার কানেক্টেড হয়েছে কিনা। তার মানে এটা আমার পারফেক্টলি, আমি এখান থেকে একটু জুম করে রাখি, এটা আমার পারফেক্টলি কানেক্ট হয়েছে। তার মানে প্রথম কাজ হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলটা পারফেক্টলি কানেক্ট হয়েছে কিনা এটা প্রথমে একটু চেক আপ দিয়ে নেবেন। আজকে আমরা আলোচনা করব ভেরিয়েবল নিয়ে, ঠিক আছে? ভেরিয়েবল কি, হোয়াট ইজ ভেরিয়েবল, যদি ডেফিনেশনের কথা বলি অত শত বুঝি না আমি, এইভাবে চিন্তা করেন। ভেরিয়েবল মানে হচ্ছে, আমি একটু সংজ্ঞা টাইপের কিছু একটা লিখে রাখছি এখানে, এটাকে একটু এখানে নিয়ে এসে কমেন্ট করে রাখবো। এখানে আমি লিখে রাখছি ভেরিয়েবল আর ইউজ টু স্টোর ডাটা ইন জাভাস্ক্রিপ্ট। মানে জাভাস্ক্রিপ্টের কোনো ডাটাকে স্টোর করা মানে কি, কোথাও জমা রাখা, ঠিক আছে? অর্থাৎ কোনো জায়গায়, অর্থাৎ জমা রাখার জন্য, অর্থাৎ ভেরিয়েবল ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টের ডাটাগুলোকে স্টোর করার জন্য। অর্থাৎ কোনো একটা লেখা, মানে আপনি এভাবে চিন্তা করেন, আমাদের হার্ড ডিস্কে যেমন আমরা কি করি, কোনো একটা মুভি ডাউনলোড করে রেখে দিই, ওটা যদি মুভি ডাউনলোড করি আমার কি হার্ড ডিস্কের জায়গা বা স্পেস লাগে না বলেন? লাগে তো, কথা বলেন, লাগে নাকি লাগে না? জি। হ্যাঁ, লাগে। লাগে। ঠিক তেমনি আপনি যে এখানে একটা টেক্সট লিখতেছেন, ক্লাস লিখতেছেন, হ্যালো লিখতেছেন, যাই লিখতেছেন, এইটারও তো ভাই বাস্তবে একটা ওজন আছে, মানে একটা ওয়েট আছে, এটাও তো মেমোরির কিছু জায়গা নেবে না? যে কোনো লেখা আপনি এ বি সি ডি, এটা বাইটে হোক, কিলোবাইট নিক, বা মানে সামান্য কিছু জায়গা নিলেও তো নিবে, তাই না? এই জন্য ভেরিয়েবলটা ইউজ করা হয় আমাদের জাভাস্ক্রিপ্টের ডাটাগুলোকে স্টোর করার জন্য, ঠিক আছে? এইটা কিভাবে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় চারটা উপায়ে। কয়টা উপায়ের কথা বলছি বলেন, কয়টা? চারটা। চারটা উপায় চারটা। এখানে লিখে রাখছি, মানে আচ্ছা, তার আগে
এটা আমি একটু কমেন্ট করি। এটার আগে আমরা একটা ডায়াগ্রামটা একটু দেখে আসি, ঠিক আছে? তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তার আগে আমি একটু লিখি, এখানে একটু লিখে নেই। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় চারটা উপায়, আমি একটু বেসিক্যালি বলে দিই। এইগুলোকে বলে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কিছু কিছু শব্দ, যে শব্দগুলো অনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য প্রযোজ্য। যেমন ভার দিয়ে যদি VAR দেন তাহলে একটা কিওয়ার্ড। তারপর লুপ, ইফ, তারপরে এলস, তারপরে এরকম যে ছোট ছোট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ব্যাকরণের ক্ষেত্রে, অর্থাৎ এই যে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটার যে ব্যাকরণগত যে ওদের যে শব্দগুলো, রিজার্ভ শব্দগুলো, এগুলোকে আমরা বলি কিওয়ার্ড। তার মানে এরকম আপনার যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, প্রথমত আপনাকে কি দিতে হবে? VAR। মানে এই ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে, মানে আপনার যদি কোনো একটা ডাটা স্টোর করতে হয়, তাহলে এই স্টোর করার পদ্ধতি তারা বলছে যে আপনি স্টোর করতে পারবেন ভেরিয়েবলের মাধ্যমে। আপনি যদি কোনো একটা ডাটা সেভ করতে চান বা স্টোর করে রাখতে চান ভ্যালুটাকে, তাহলে এটা আপনি ভেরিয়েবলের মাধ্যমে স্টোর করে রাখবেন। আর ওই ভেরিয়েবল তৈরি করা যাবে চারটা উপায়। একটা হচ্ছে var নামক একটা কিওয়ার্ড দিতে হয়। এই কিওয়ার্ডটা প্রথমে var লিখে আপনি কি নামে রাখতে চান, মনে করেন আমি এখানে নাম দিলাম সুমন ইজ ইকুয়াল টু, এখানে দিলাম হচ্ছে খুলনা, ঠিক আছে? এই যে যেভাবে লিখলাম, এটা হচ্ছে var হচ্ছে একটা কিওয়ার্ড। তারপরে ওই যে যে কি নামে আমি ডাটাটাকে স্টোর করে রাখবো সেই নামটা, তারপরে একটা সমান সমান, তারপরে আপনি কি ভ্যালু এইটার ভিতরে জমা রাখতে চাচ্ছেন সেইটা দিতে হয়, ঠিক আছে? এখন এইটার জন্য আমরা সিম্পল, আমি একটু রাখার ট্রাই করছি আপনাদের, দেখি এটা দেখাতে পারি কিনা। HTML CSS এর ক্ষেত্রেও তো এই মেমোরিতে জায়গা নেই, তাই না? হ্যাঁ, সবগুলোই নেবে। আচ্ছা, এইখানে আমি একটু চিত্রগতভাবে একটু জিনিস একটু ট্রাই করছি বোঝানোর, আপনারা একটু মনোযোগ দিবেন। প্রথমত আপনার যদি একটা ভেরিয়েবল দিতে হয়, যদি আপনি যদি কোনো ভেরিয়েবল লেখেন, মানে এই যে এটা দেখেন আমি লিখছি একটা সিটি, মানে ভেরিয়েবল মানে আমি এখানে একটু লিখেও রাখছিলাম, এখানে দেখেন, এখানে লিখছে ফর এক্সাম্পল ভেরিয়েবল ইজ এ বক্স দ্যাট কন্টেইনস সাম ডাটা। মানে ভেরিয়েবল হচ্ছে, আপনি এটাকে চিন্তা করেন, এটা একটা বক্সের মতো, যে বক্সের ভিতরে আপনি কিছু ডাটা স্টোর করে রাখতে পারবেন। তার মানে এই যে, মানে আমি বোঝার জন্য বলতেছি যে ভেরিয়েবল মানে আপনি বুঝে নেবেন, আপনার কম্পিউটারের ভিতরে বা আপনার র্যামের ভিতরে, বেসিক্যালি র্যামের ভিতরে ছোট্ট একটা বক্স তৈরি করলেন, যে বক্সের ভিতরে খুলনা শব্দটাকে জমা রেখে দিয়েছেন, ঠিক আছে? এখন এই জিনিসটা আপনি একটু এইভাবে চিন্তা করেন, আমি এই ডায়াগ্রামটা দিয়ে যেটা বোঝানোর ট্রাই করলাম। এই যে যে সিটি হচ্ছে একটা ভেরিয়েবল, এই জন্য বলছি এটা ভেরিয়েবলের নাম। আর এই ভেরিয়েবলগুলো এরকম করে আপনি এরকম ছোট ছোট নাম, ভেরিয়েবলের নাম তৈরি করতে পারবেন var কিওয়ার্ড দিয়ে, let কিওয়ার্ড দিয়ে, কনস্ট্যান্ট দিয়ে, আর হচ্ছে অটোমেটিক্যালিও তৈরি করা যায়। এইটুকু কি বুঝতে পারছি যে এরকম কোন একটা ভেরিয়েবল তৈরি করার জন্য কয়টা কিওয়ার্ড ইউজ করা যাবে? আচ্ছা ভাইয়া, var এবং let দুটোর মধ্যে কোনো তফাৎ আছে? আপাতত ভাই আমি ওদিকে যাই নাই, আমি যতটুকু বলি এটুকু একটু বলেন। এখানে যে ভেরিয়েবলের নামটা, এই যে এরকম ছোট্ট একটা ভেরিয়েবলের নাম, বা ওই বোঝানোর জন্য বলছিলাম যে আমার ডাটা স্টোর করার জন্য ছোট একটা বক্স, এরকম যে ইয়াটা, এই নামটা আমরা তৈরি করতে পারবো চারটা উপায়। একটা var কিওয়ার্ড, let কিওয়ার্ড, কনস্ট্যান্ট, আর এটা অটোমেটিক্যালি, আমি সবগুলোই দেখাবো। এবার এইটা যখন আপনি করবেন, আপনি মনে রাখবেন, আপনার মানে এইভাবে মনে রাখেন, আপনার কম্পিউটারের র্যামের ভিতরে ছোট্ট একটা জায়গা নিবে, যে জায়গাটা সে সিটি নামক লিখে রাখবে, এবং তার ভেতরে এখানে দেখেন ভ্যালু, ঠিক আছে? এটা আমি লিখছি খুলনা। খুলনা মানে ওইটার ভ্যালুটা, মানে এখানে আপনি ওই নামের বিপরীতে কি সেভ করে রাখতে চাচ্ছেন। এই যে যে ইয়াটা, এই জন্য এটাকে আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখছি, এটা ভেরিয়েবল ভ্যালু, মানে ওই ভেরিয়েবলের ভ্যালুটা এটা। এখন এই ভ্যালুগুলো, এই যে আপনি যে কি জমা রাখবেন, এই যে যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো অনেক ধরনের ভ্যালু হতে পারে। কোনোটা হতে পারে আপনার স্ট্রিং টাইপের ভ্যালু, কোনোটা নাম্বার টাইপের ভ্যালু। মানে বোঝার কথা, মনে করেন আপনার সামনে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, আপনি ওখান থেকে বললেন যে এরা হচ্ছে ছেলে মানুষ, এরা হচ্ছে মেয়ে মানুষ, তারপরে এরা হচ্ছে ছোট বাচ্চা মানুষ। তার মানে এই যে টাইপ, এক এক ধরনের টাইপ, এই জন্য এটার আমাদের নামও আমরা বলবো যে ডাটা টাইপ, ঠিক আছে? এই ভেরিয়েবল গুলো অনেক ধরনের ভেরিয়েবল হতে পারে, ঠিক আছে? এগুলো আমরা চেনার উপায় আমরা দেখব, এগুলো চেনার উপায়ও দেখব, ঠিক আছে? তার মানে সহজ কথা, ভেরিয়েবলটা যখন আমি তৈরি করলাম, কই গেল,
এই যে ভেরিয়েবলটা। এবার এইখানে বেসিক্যালি এইভাবে ভেরিয়েবলটা হবে না, ভেরিয়েবলটা আমরা এভাবে করি, এটা হচ্ছে শর্টকাট, বাট অ্যাকচুয়ালি ভেরিয়েবলটার দুইটা পার্ট থাকে। একটা ভেরিয়েবল তৈরি হয় দুইটা পার্টে। প্রথমত var is equal to সুমন, এইটা মানে হচ্ছে প্রথমে আপনি ভেরিয়েবলের ওই যে আমি একটু একটা উদাহরণের জন্য বলছিলাম, এটাকে কি নাম দিয়েছিলাম, বক্স বলছিলাম না ভাই, বলেন যে ডাটাটা স্টোর হচ্ছে কি একটা বক্সের ভিতরে, ঠিক আছে, বা ছোট একটা জায়গা নিচ্ছে, ওই জায়গাটার নাম প্রথমে এইটা দিলেন var। এটাকে বলে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, ঠিক আছে, এবং ডিক্লেয়ার করার পরে ওই জায়গাটায় আপনি কি ভ্যালু বসাতে চাচ্ছেন, পরের লাইনে সমান সমান, এরপরে এই সমান সমান চিহ্ন দিয়ে এবার এখানে আপনি লিখলেন খুলনা। তার মানে এইটা হচ্ছে আপনার ভেরিয়েবলের নামটা সেট করলেন, তারপরে নাম সেট করার পরে আপনি সেই ভেরিয়েবলের ভ্যালুটা কি হবে পরের লাইনে আপনি এটাকে লিখে দিলেন। প্রথম লাইনে যে কাজটা করলেন এটাকে বলে ভেরিয়েবল ডিক্লারেশন, আর পরের লাইনে এটাকে আমরা বলতেছি ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইনমেন্ট। এই জন্য এখানে আমি আরেকটু নিচে আমি এগুলোকে বিস্তারিতভাবে এখানে লেখার ট্রাই করছি। এখানে একটা var কিওয়ার্ড দিয়ে আমি সিটি লিখছি, এখানে লিখে দিয়েছি এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। পরের লাইনে সিটি ইজ ইকুয়াল টু খুলনা, এটা হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইন করছি, মানে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করছি। এরপরে যদি আপনি দেখেন এরপরে কি করছি, প্রথম লাইনে কি করছি, প্রথমে আমি ডিক্লেয়ার করছি, পরের লাইনে কি করছি, ওই সিটি যে নামটা দিছিলাম সেই নামের বিপরীতে খুলনা শব্দটা সেভ করছি, এটাকে আমরা বলতেছি ভেরিয়েবলটাকে আমরা অ্যাসাইন করছি। এরপরে আমরা ওই সিটি নামটার বিপরীতে আগে ছিল খুলনা, ওই খুলনাটাকে মুছে আমি ঢাকা লিখে দিছি, এটাকে বলতেছি রিঅ্যাসাইন করা। এই তিনটা টার্ম কি ভাই বুঝছেন নাকি বোঝেন নাই একটু বলেন। ক্লিয়ার ভাই? প্রথমবারে কিওয়ার্ড লিখে যদি দেন তাহলে সেটা হচ্ছে আপনি ওই নামটা ডিক্লেয়ার করলেন, এটাকে আমরা বলতেছি ভেরিয়েবল ডিক্লেয়ার করা, মানে আমি ঘোষণা দিচ্ছি আমি এই নামে একটা স্পেস নিতে চাচ্ছি মেমোরি, অর্থাৎ আমার র্যাম রে বলতেছি যে র্যাম আমি কিন্তু এই সিটি নামে একটা জায়গা নিতে চাচ্ছি তোমার জায়গা থেকে, ও বলতেছে ঠিক আছে, মানে আপনি ডিক্লেয়ার করলেন। পরবর্তীতে ওই যে ওর কাছ থেকে যে জায়গাটা আপনি কিনে নিলেন ওই জায়গাটার ভিতরে আপনি খুলনা শব্দটা অ্যাড করে দিয়েছেন, ফার্স্ট টাইম অ্যাড করছেন, তখন সেটাকে বলতেছেন যে আমি আমার ওই ভ্যালুটাকে ওখানে অ্যাসাইন করছি। এর পরবর্তীতে আপনি ওখানে খুলনা লিখে রাখছিলেন, এবার খুলনাকে পরের বার বললেন যে না না ভাই খুলনা শহর অনেক ভালো না, অনেক নোংরা জায়গা, ওটা বাদ, আমি লিখবো সব থেকে সুন্দর শহর ঢাকা, ঢাকা লিখে রাখবো। তার মানে আগে ওই খুলনাটাকে সরাই দিয়ে আপনি ঢাকা লিখলেন, তার মানে আগে একবার কিন্তু অ্যাসাইন করছেন, পরে যখন ওইটাকে চেঞ্জ করে দিচ্ছেন ওটাকে আমরা বলতেছি কি রিঅ্যাসাইন করা। ক্লিয়ার তো এই কথাটুকু? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া ক্লিয়ার। এখন এই কাজটা ভাই আমরা যেহেতু প্রোগ্রামার আমাদের জন্য খুবই পেইনফুল ভাই, এই জন্য আমরা কি করি, আমরা একবারে কাজটা করে ফেলি, প্রথমে লিখি var, তারপরে দিই নেম, তারপরে সমান সমান, তারপরে না ওই যে ভ্যালু। এইখানে বেসিক্যালি দুইটা ঘটনা ঘটছে, একটা না। তাহলে এখানে প্রথম ঘটনা মানে এক লাইনে দুইটা কমান্ড দিয়ে দিছি আমি, এখানে কয়টা ঘটনা ঘটছে, দুইটা। প্রথমে ভেরিয়েবল কি হইছে, ডিক্লেয়ার হইছে, পরবর্তী আবার ভেরিয়েবল কি হইছে, অ্যাসাইন। এখন আমাকে একটু বলেন তো, এটা যদি আউটপুট দেখতে চাই কনসোলে কি লিখতে হবে, কনসোল ডট, আমি কি এখন খুলনা লিখবো, এরপর আবার সুমন লিখতে হবে, সুমন, কারণ এই শব্দটাই এই ডাটাটাই আমি স্টোর করছি কিসে, সুমনের ভিতরে। তার মানে আমি এখন কনসোল ডট লগ যদি আমি সুমন লিখি তাহলে আমি আউটপুটটা পাবো। আচ্ছা ওটাকে লাইভ সার্ভারে তো রান করছিলাম, এই যে দেখেন খুলনা শব্দটা পাচ্ছি, ঠিক আছে। এখন প্রশ্ন, এটা তো ডিক্লেয়ার করলাম, এখন এই ভেরিয়েবলগুলোটা, এই যে ভেরিয়েবলটা, এটাকে আপনি এখানে var দিয়ে লিখছেন, এটাকে আপনি let দিয়েও লিখতে পারবেন। তার মানে আপনি যদি মনে করেন যে আমি এই লাইনটাকে অফ করে রাখি, আমি এখানে দেখলাম let is equal to, এবার মনে করেন আমি সিটি দিচ্ছি is equal to ঢাকা, DHK ঢাকা। তার মানে আগের বারও যে কাজ করছি এবারও সেম কাজ করছি, তার মানে এবারও মানে ওই ভেরিয়েবলটা তৈরি করা যায়, আপনি লেট দিয়েও করতে পারেন, তার মানে আপনার কাছে অনেকগুলো অপশন আছে। আমরা এখানে এবার লিখলাম সিটি, তাহলে আমাদের আউটপুট কি হবে, আউটপুট হবে ঢাকা।
তার মানে একই কাজ। এরপরে আপনি যদি মনে করেন যে না, আমি এই সেম কাজই হচ্ছে, বিহাইন্ড দ্য সিন সেম কাজই হচ্ছে, জন্মগতভাবে হচ্ছে যে জীবনে যখন জাভাস্ক্রিপ্ট শুরু হয়েছিল তখন জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার একটাই উপায় ছিল var কিওয়ার্ড, ঠিক আছে। এরপরে আপনি মনে করেন যে না, আমার ওটা ভালো লাগে না, আমি এখানে কনস্ট্যান্ট দিব, এবং এটা কখন কোথায় ব্যবহার করব এগুলোর ব্যাখ্যা কি আমরা একটু পরে দিচ্ছি। এখানে দিলাম হচ্ছে মনে করেন বাগের হাট, আল্লাহ নাম ভুল লিখলে তো বিপদ, এ দেওয়া যাবে না। মনে করেন এখানে কি লিখবো, পূর্বা বানিয়া খামার, হ্যাঁ এটা লিখলাম। এবার আমি এখানে লিখলাম হচ্ছে লোকেশন, ভেরিয়েবলের নাম। কিন্তু এবার ভেরিয়েবলের নামটা কোন কিওয়ার্ড দিয়ে লিখছি, এগুলোকে কিন্তু কিওয়ার্ড বলে, একটু মুখস্থ করে নিয়েন, এগুলোকে কিওয়ার্ড বলে। এগুলো আপনি নিজের মতো দিলে হবে না, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার ভিতরে ওরা বানায় রাখছে যে তোমার ভার শব্দ লিখতে হবে, লেট শব্দ লিখতে হবে, ঠিক আছে। এটা দিলাম হচ্ছে লোকেশন। এবার যদি আমি লোকেশন দিই তাহলে এখান দিচ্ছে আমাদের কি ভুল গেল, লোকেশন হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার, বাট হয় কোথায়, ভাইয়া আপনি তো মনে হয় কানেকশনই করেন নাই, কানেক্ট তো করছি তাহলে ভাই এটা তো সিনট্যাক্স এরর খাইছেন। এস দিয়ে দিত, সরি। এবার চলে গেছে হয়তো, বা কোথাও লোকেশনকে উপরে কোথাও লিখছিলাম। আচ্ছা না ভাই না ভাইয়া, এস yes দেন না দেওয়া। আপনি। আচ্ছা যাই হোক, আমি নামটা একটু চেঞ্জ করে দিছি, ঠিক আছে। তার মানে এই যে যে নামটা দিলাম এই নামে আমার, তার মানে আমি কয়ভাবে ভেরিয়েবল তৈরি করতে পারতেছি। আবারও বলে রাখি, ভেরিয়েবল তৈরি করা মানে আপনার র্যামের ভিতরে ছোট্ট করে একটা জায়গা নিচ্ছে, র্যাম মানে কি মেমোরি না, ওই মেমোরিতে ছোট্ট করে একটা জায়গা নিচ্ছে, ঠিক আছে। সেই জায়গার বিপরীত ওই জায়গাটা একটা নাম দিচ্ছে, ওই নামটা হচ্ছে আপনার র্যামের ভিতরে কি নাম হবে সেই নামটা হচ্ছে এই ভেরিয়েবলের নাম, এবং ওই নামের বিপরীতে আপনার কি তথ্য জমা রাখবে সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে এই বিষয়। এখন আমাদের এই যে ভেরিয়েবলের যে নামগুলা, ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটু ছোট্ট একটু মানে আগে থেকে একটু রিকমেন্ডেশন দিয়ে যাই। আমরা var শব্দটা এখন থেকে, আচ্ছা আরেকটা আছে, সরি এই যে আরেকটা আনডিক্লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে, এই যে নো আইডেন্টিফায়ার, মানে বর্তমানে আপনি মনে করেন এরকম যদি কোনো ভেরিয়েবল দেন, মনে করেন এজ ইজ ইকুয়াল টু 32, এইটার আগে কি ভাই আমি কোনো কিওয়ার্ড শব্দ জোড়াইছি বলেন, দেখেন তো জোড়াইছি না না। এটা যদি নাও দেন তাও আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার হবে, ঠিক আছে। তার মানে আমরা চার ভাবে ভেরিয়েবল তৈরি করতে পারতেছি। ভেরিয়েবল তৈরি করা মানে আমার মেমোরিতে কিছু তথ্য জমা রাখতেছি, মেমোরি মানে আমার র্যামের ভিতরে কিছু তথ্য জমা রাখতেছি। সেই জমাটা রাখার ওয়ে আছে চারটা, একটা আছে var কিওয়ার্ড দিয়ে রাখতে পারবেন, লেট দিয়ে রাখতে পারবেন, কনস্ট দিয়ে রাখতে পারবেন, বা কোনো কিছু না লিখেও রাখতে পারবেন। এবার আমার সাজেশন হচ্ছে var দিয়ে আপনারা কখনোই রাখবেন না, আপনারা আইডি এই যে অটোমেটিক্যালি যেটা এই কিওয়ার্ড ছাড়া কখনোই রাখবেন না, আপনারা অলওয়েজ লেট অথবা কনস্ট দিয়ে রাখবেন। এবং এইগুলোর ব্যাখ্যা কি আমরা একটু পরে আসতেছি, শুধু আমি একটু সাজেশন দিয়ে গেলাম। আমরা অলওয়েজ লেট ইউজ করব অথবা অলওয়েজ আমরা কনস্ট ইউজ করব, মানে এই দুইটা ইউজ করব, এটার ব্যাখ্যা আছে, আমরা অলওয়েজ দুইটা ইউজ করব, ঠিক আছে। এই দুইটা যে কোনো একটা যখন যেটা প্রয়োজন হবে, ঠিক আছে। এখন আসি এই ভেরিয়েবলের যে নামটা, এই যে নামগুলা, এই নামগুলা আপনি আপনার ইচ্ছা মতো দিলে হবে না, এর কয়েকটা ব্যাকরণগত নিয়ম জাভাস্ক্রিপ্ট যারা বানাইছে ওরা বলে দিছে যে ভাই ওই নাম আপনি ইচ্ছা মতো দিতে পারবেন না। আমি এখানে কয়েকটা জিনিস এখানে আমি একটু অ্যাড করে রাখছি, সেগুলো একটু রাখি এখানে। ভেরিয়েবল নেমিং কনভেনশন, ডিসকাশন নেমিং কনভেনশন, এখানে আমি কয়েকটা জিনিস একটু অ্যাড করে রাখছি, আমরা একটু এগুলো দেখব। তারপরে আমি আমার সাজেশন দিয়ে দিচ্ছি যে আমরা কোনভাবে ইউজ করব কিনা, ঠিক আছে। এক নাম্বারটা ভেরিয়েবল নাম, অর্থাৎ এখানে যে নামটা আমরা ইউজ করব, এই যে নেমস ক্যান কন্টেইনস লেটার, মানে আমার এবিসিডি এর অক্ষর দিয়ে রাখতে পারবো,
ডিজিট দিয়ে রাখতে পারবো, আন্ডারস্কোর ইউজ করতে পারবো, ডলার সিম্বল ইউজ করতে পারবো। এরপরে আবারই বলে দিছি ভেরিয়েবল নেম ফার্স্ট ক্যারেক্টার মাস্ট নট বি ডিজিট, তার মানে আমরা এরকম করতে পারবো না। আচ্ছা আমরা তিন ভাবে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, আমি আপাতত ইউজ করতেছি কনস্ট। আর আপনারও যেন বেস্ট প্র্যাকটিস হয়ে যায় জাভাস্ক্রিপ্টে কোড করার সময় ভেরিয়েবল মানেই কনস্ট দিয়ে ডিক্লেয়ার করব, এটা যেন মাথায় চলে আসে। কনস্ট এখানে মনে করেন দিলাম হচ্ছে নেমস ইজ ইকুয়াল টু, এই যে এখানে আমি মনে করেন নেম দিলাম আমার নাম, ঠিক আছে। এই যে নামটা, যে এই যে নেমসটা, এই নেমটা সবসময়ের জন্য এবিসিডি অক্ষর হবে। এবং এখানে ওরা বলছে যে প্রথম ক্যারেক্টারটা আপনার ডিজিট হবে না, মানে আপনি যদি এই জায়গাটা ভাই এরকম করেন console.log, এটা console.logও দেওয়া লাগবে না, আপনি দেখেন এটা কিন্তু রানিং আমাজ, এটা কিন্তু অটোমেটিক্যালি রানিং, ঠিক আছে। আপনি যদি এখানে প্রথম অক্ষরটা এই যে আমাদের নাম্বার দেন, মানে নাম্বার যে সংখ্যাগুলো 1 2 3 4 এগুলো যদি দেন তাহলে আপনার একটা ইরর খাবেন। এই জন্য আপনার ভেরিয়েবলের নামের আগে আমরা কখনো কি দিতে পারবো না, বলেন বলেন বলেন, নাম্বার দিতে পারবে। নাম্বার দিতে পারবেন। আপনি চাইলে শেষে দিতে পারবেন, মাঝে দিতে পারবেন, কিন্তু প্রথম ক্যারেক্টারটা, এই যে প্রথম ক্যারেক্টারটা মনে করেন এই যে এন ক্যারেক্টারটার পরে কিন্তু আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমি দিছি 93, এটা কিন্তু ডিক্লেয়ার করা যাবে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমটা হওয়া যাবে না। এরপরে আরেকটা নেমিং কনভেনশন এরা বলতেছে যে এটা আপনি চাইলে ডলার সিম্বল আন্ডারস্কোর দিতে পারবেন, বাট হাইফেন দিতে পারবেন না। মানে এই যে শব্দটা আমি লিখছি এই শব্দটা টোটালি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আপনি এখানে আন্ডারস্কোর দিতে পারবেন, এটা শুধু একটা আন্ডারস্কোর, এটা একটা ভেরিয়েবল নাম হতে পারে, বাট আমরা এরকম নাম ইউজ করব না, কারণ এটা বোঝা যায় না যে এটা আসলে কি ভেরিয়েবল হলো। দেওয়া যাবে ভাই, যে দেখেন আমি সেভ করছি কোনো ইরর দেয় না, দেওয়া যাবে, কিন্তু আমরা এটা করব না। আমরা এবার বলছে যে ভাই তুমি ডলারও ইউজ করতে পারবা, ডলার সিম্বল, ওরা বলতেছে করা যাবে, বাট আমরা করব না, কারণ এটা দিয়ে আসলে মিনিংফুল বোঝাচ্ছে না, এটার একটা স্পেশাল কারণও আছে, তার মানে এটা করব না। এরপরে যদি আমার কখনো এরকম হয় যে মাই স্পেস নেম, আমার এরকম দুইটা শব্দ হলো মাই স্পেস নেম, এখন আপনার মনে হইলো যে এই যে মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের মাঝখানে আপনি কখনো এরকম হাইফেন দিতে পারবেন না। দুইটা শব্দের মাঝখানে ভেরিয়েবলের নেমটা যখন আপনি তৈরি করবেন, এই নেমটা তৈরি করা মানে কি বলেন তো, আবার একটু রিপিট করেন। এই ভেরিয়েবল নেমটা কেন গুরুত্বপূর্ণ, কারণ ওই নামের বিপরীতে আপনি আপনার র্যামে তথ্য জমা রাখতেছেন, তার মানে আপনি যখন ওই র্যাম থেকে ডাটাটা রিড করবেন তখন ওই নাম ধরে ডাকতে হবে, এই জন্য নামটা খুবই আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। আর এই নামগুলোর কনভেনশনগুলো আপনার একটু জানতে হবে। তার মানে আমরা দুইটা শব্দের মাঝখানে কি দিতে পারবো না, বলেন বলেন, হাইফেন দিতে পারবো না। হাইফেন দিতে পারবো না। আপনি চাইলে আন্ডারস্কোর দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট একটা কোশ্চেন হাইফেন দিতে পারবেন না। বলেন ভাইয়া, ওই নেমটাকে আমরা কি বলবো? নেম সিনট্যাক্স বুলিয়ান এগুলোকে আমরা কি বলবো? নেম সিনট্যাক্স মানে ওই যে আপনি তো ওইখানে আইডেন্টিফায়ার কনসোলে আর কি মানে লক করতে পারি। জি ভাই, এই লকটা হচ্ছে এই উপরেরটা, এটার সাথে এটা মিল নাই, এটা হচ্ছে আইডেন্টিফায়ার, মানে আমি কি নাম দিয়ে আমি সেভ করে রাখতেছি আমার র্যামে, ঠিক আছে। জি ভাই। এরপরে আমরা কি লিখছি, আচ্ছা এই যে নামগুলো, এই ভেরিয়েবলের নামগুলো কখনো জাভাস্ক্রিপ্টের কোনো রিজার্ভ কিওয়ার্ড দেওয়া যাবে না। রিজার্ভ কিওয়ার্ড মানে কি, মানে মনে করেন আমাদের যে বাংলা ল্যাঙ্গুয়েজেরও তো বিভিন্ন গ্রামার আছে, তাই না? ওই গ্রামারের যে শব্দগুলো, বেসিক রুলসগুলো, ওইগুলো মানে রুলস না, কি মানে কি বলো, মূল শব্দগুলো যেগুলো দিয়ে ওরা ব্যাকরণ তৈরি করছে, এইগুলো ইউজ করা যাবে না। যেমন এখানে আপনি রিজার্ভ কিওয়ার্ড ইউজ করতে পারবেন না। রিজার্ভ কিওয়ার্ড মানে মনে করেন আপনি ফর দিতে পারবেন না, কারণ ফর দিয়ে জাভাস্ক্রিপ্ট তারা একটা জিনিস তৈরি করে রাখছে, এটা ইউজ করতে পারবেন না, দেখেন ইরর দিচ্ছে, ঠিক আছে। এই জন্য কোনো প্রকার কোনো রিজার্ভ কিওয়ার্ড, অর্থাৎ আপনার যেগুলো এই যে রিজার্ভ ওয়ার্ড যেগুলো জাভাস্ক্রিপ্ট ইউজ করে ল্যাঙ্গুয়েজটা, ওইগুলো ইউজ করতে পারবেন না। এখন আমার সাজেশন বা সবাই যে সাজেশন দেয়, তাহলে আমরা নামগুলো কিভাবে তৈরি করব, ভেরিয়েবলের নাম আমরা অলওয়েজ আমরা কোনো নাম্বার ইউজ না করার ট্রাই করব, আমরা সব সময়ের জন্য ইংরেজি শব্দ ইউজ করব। এখন ইংরেজি শব্দ তো অনেক বড় হতে পারে, মনে করেন মাই নেম, এখানে দিতে পারি নেম, এই যে এনে মাই নেম এরকম দিলাম, তাহলে মাই নেম শব্দটা আপনি চাইলে তো শুধু মাই শব্দ দিতে পারেন অথবা নেম শব্দ দিতে পারেন, কিন্তু আপনি মনে করতেছেন যে এইটার মাঝখানে আমার দুইটা শব্দ হবে,
তাহলে আমাদের কনভেনশনটা হবে দুইটা শব্দ, যেটা সেকেন্ড শব্দটা আপনি চাইলে কিন্তু এরকম দিতে পারবেন, এখানে কিন্তু এই যে আন্ডারস্কোর দিয়ে আলাদা করে দিতে পারেন, এটা একটা কনভেনশন, এটা ইউজ করে। বাট জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা সাধারণত এখানে সেকেন্ড শব্দটার অর্থটা নামের ইয়াটা বড় হাতের দেয়, প্রথম শব্দটা দ্বিতীয় শব্দটা নামেরটা প্রথম বড় হাতে দেয়, তাহলে আমরা ইজিলি পড়তে পারি এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। আপনি যেহেতু জাভাস্ক্রিপ্টের নতুন, তাহলে আপনি দেখলে মানে দূর এইটা মনে আমার কাছে ভালো না, আমি এরকম আন্ডারস্কোর দেবো, হইতে পারে। বাট জাভাস্ক্রিপ্ট ডেভেলপার কমিউনিটি যারা মানে যারা অনেকদিন ধরে কাজ করতেছে তারা এইটাতে অভ্যস্ত, কারণ আপনার তো কাজ করতে হবে অন্য ডেভেলপারের সাথে, অ্যান্ড অন্য ডেভেলপারগুলো কোন শব্দগুলোর সাথে ফেমিলার আপনার এইগুলো জানতে হবে, ঠিক আছে? এই জন্য কমিউনিটিতে যেটা চলতেছে সেই স্ট্যান্ডার্ড মাফিক কাজ করবেন, কারণ কমিউনিটি চলতেছে একদিকে, আপনি চলতেছেন আরেক দিকে, ভাই কোনো জায়গায় চাকরি পাবেন না, কারণ ভাই ওরা যা করতেছে ওদের সাথে মিলে তেলে কাজ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে নেমিং ডিক্লারেশনের যে বিষয়গুলো, যে ভেরিয়েবলের নেমিং কনভেনশন। আচ্ছা, আমি লাস্টে একটা রিকমেন্ড করছিলাম, নেমিং কনভেনশনটা কিভাবে করতে রিকমেন্ড করছিলাম একটু বলেন। অনেকগুলো নেমিং কনভেনশন দেখাইছিলাম, হ্যাঁ করা যাবে, ত্যান করা যাবে, বড় হাত নেওয়া যাবে, নাম্বার দেওয়া যাবে, বাট আমি লাস্টে কি রিকমেন্ডেশন করছিলাম? ক্যামেল কেস, ঠিক আছে? অনেকভাবে করা যায়, হ্যান করা যায়, ত্যান করা যায়, দরকার নাই, আমরা সব সময়ের জন্য ক্যামেল কেস করব। ক্যামেল কেস কোনটা মনে করেন, কনস্ট্যান্ট একটা নাম দিলাম, মনে করেন দুইটা ওয়ার্ড, একটা মনে করেন লিখলাম হচ্ছে গুড আর একটা বয়, তার মানে এই দুইটা ওয়ার্ড, এটা যদি ক্যামেল কেসিং এ লিখতে হয় পরের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটাকে বড় হাত দিতে হবে আর মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? তার মানে এটা দেখেই বোঝা যাবে, এটা বলা হচ্ছে ক্যামেল কেসিং। আরেকটা আছে প্যাসকেল কেস, প্যাসকেল কেসের প্রত্যেকটা ওয়ার্ড বড় হাত হয়, ঠিক আছে? বাট আমরা সবসময় জন্য ক্যামেল কেসিংটা করব, ঠিক আছে? এটা রিকমেন্ডেশন। এবং অলওয়েজ নাম্বার বাদ দিয়ে অলওয়েজ ভেরিয়েবলের নামটা সবসময় জন্য এবিসিডির অক্ষরে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? এর ভিতরে নাম্বার দেওয়া যায়, দিব না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আজকে একটু আলোচনা করব হচ্ছে এগুলোকে অফ করে দিব, উপরে কোনো কনসোল লগ নাই। আচ্ছা, এটাকে লাইভ সার্ভারে রান করি। আচ্ছা, সেম কথাটা আরেকবার একটু রিপিট করি। আমি যখন আমার এই কোডগুলো ব্রাউজারে রান করব, তার মানে কোডটা কোন সাইডে রান হচ্ছে, ক্লায়েন্ট সাইড নাকি সার্ভার সাইড? ক্লায়েন্ট সাইডে। আর যদি আমি আমার কোডে জাভাস্ক্রিপ্ট কোডটা নোড দিয়ে রান করি, তাহলে কি মনে করে নেব আমার এই কোডটা কোথায় রান হচ্ছে? সার্ভারে রান হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বেসিক কয়েকটা পার্থক্য, কোনো ইন ডিটেইলসে যাব না, বেসিক কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। এক, আমি এখানে var is equal to মনে করেন এইটা দিলাম, এটা কেটে দিই এই পর্যন্ত, var my name is equal to সুমন 12। এখন এই যে আমি হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এই ভেরিয়েবলে এখানে বেসিক্যালি কয়টা কাজ হয়েছে, আমি কি একবারে করছি? মানে আমি যেটা বলতে চাচ্ছি, একটা ভেরিয়েবল তৈরি করার দুইটা স্টেপ, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ভেরিয়েবলটাকে কি করতে হয়, ডিক্লেয়ার করতে হয়, পরে ভেরিয়েবলের ভ্যালু কি করতে হয় বলেন, অ্যাসাইন করতে হয়। তার মানে এইটাকে কি বলে, ভেরিয়েবল ডিক্লারেশন, আর নিচেরটাকে কি বলে, ভেরিয়েবলের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ভেরিয়েবলে নতুন করে ভ্যালু অ্যাসাইন করছি। আর আমরা যদি এরকম করে লিখে দিই, তার মানে এখানে একবারে কয়টা কাজ ঘটনা ঘটছে বলেন, একবারে দুইটা, অ্যাসাইনমেন্টও হয়ে গেছে আর হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে var দিয়ে যদি তৈরি করেন, বারবার আপনি সেম নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। মানে আমি যদি এখানে console.log my name দিই, my name, এখানে দেখেন আমার আউটপুট আসছে 24 নম্বরের আউটপুটটা অফ করে দিই, এই যে আমার নামটা এখানে শো করতেছে। তার মানে এবার যদি আপনি এই সেম লাইনটাকে আবার কপি করেন, মানে সেম নামে এই ভেরিয়েবল সেম নামে আপনি যদি আবার var কিওয়ার্ড দিয়ে আপনি যদি এবার শুধু লেখেন সুমন, তাহলে এটা কোনো প্রকার কোনো এরর দিবে না, তাও রান করবে। তার মানে var কিওয়ার্ড দিয়ে যদি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন
মানে আপনি সেম মানে মাই নেম নামে তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, আবারও আপনি পরবর্তী লাইনে আবারও মাই নেম নামে আপনি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন এবং এই var কিওয়ার্ড দিয়ে। এইটা আমাদের জন্য একটা প্রবলেম। তারপর আমরা ডেভেলপাররা এমন একটা ফ্যাসিলিটিস চাই, আমি যদি একটা নামে কখনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, আমি আর চাই না যে সেম নামে আবারও যেন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এই প্রবলেমটা জাভাস্ক্রিপ্টের আগে ছিল যে এরকম সেম নামে আপনি আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, এটা একটা প্রবলেমেটিক। যার কারণে পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট যারা বানাইছে তারা বলছে ঠিক আছে, তোমাদের এই ভারের যে প্রবলেমটা এটা সলভ করার জন্য তোমরা এখন থেকে আর কেউ var দিয়ে কোনো ভেরিয়েবল তৈরি করবে না, তোমরা অলওয়েজ ভেরিয়েবল তৈরি করবা let দিয়ে। কি দিয়ে? let দিয়ে। ভারের হচ্ছে ওই হচ্ছে প্রবলেম, যে আরো কিছু প্রবলেম আছে, ওই হচ্ছে প্রবলেম যে প্রবলেমের কারণে আপনি ভেরিয়েবলটা এই সেম মানে সেম কিওয়ার্ড দিয়ে সেম নামে আপনি বারবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতেছেন। বাট আমরা এরকম চাই না, আমরা চাচ্ছি যদি একবার ডিক্লেয়ার করে দিই সেম নামে আর যেন আমরা দ্বিতীয় ভেরিয়েবল তৈরি না করতে পারি। সেই সুবিধাটা আমাদের কে দিয়েছে? let নামক একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ড দিয়ে। এখানে যদি আমি সিটি নামক একটা ভেরিয়েবল তৈরি করি, এখানে দিলাম হচ্ছে আমার সিটি হচ্ছে খুলনা, এটা দিলাম। এবার আমি যদি এটাকে আমি উপরেগুলোকে একটু অফ করে রাখি, এবার আমি যদি এটাকে কনসোল লক করি সিটি, তার মানে আমাদের পারফেক্টলি আউটপুট দিচ্ছে। কোন এরর ভাই এখানে হচ্ছে সিনট্যাক্স এরর। উপরে মনে হয় ভেরিয়েবল আচ্ছা অলরেডি ডিক্লেয়ার, আচ্ছা এখানে একটা ডিক্লেয়ার করা আছে, এই যে দেখেন। তার মানে অলরেডি কিন্তু আমি এই যে ডিক্লেয়ার করছি। এবার আমি যদি আবারও চাই সিটি নামে ডিক্লেয়ার করি, এবার যদি ঢাকা করতে চাই, এইটা এখন আর দিবে না, আমাকে ধাম করে একটা এরর মারিয়ে দিচ্ছে। তখন বলতেছে আইডেন্টিফায়ার সিটি অলরেডি ডিক্লেয়ার। আমি এই সুবিধাটাই চাচ্ছিলাম, আমি প্রোগ্রামার এই সুবিধাটাই চাচ্ছিলাম যে আমি যদি একটা নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, আমি যেন সেকেন্ড বার ওই নামে আর কোনো ভেরিয়েবল যেন না চাই। আমি চাইলে এর সাথে এজ যোগ করে দিতে পারি, অথবা আমি যদি বড় হাতের সিটি দিই, মনে আছে জাভাস্ক্রিপ্ট বলছে কিনা আমি জানি না, জাভাস্ক্রিপ্টের বড় হাত দিয়ে লেখা ছোট হাত দিয়ে লেখা দুটো ডিফারেন্ট ভাবে কাউন্ট হয়। এটা কি বলছিলাম? কথা জি না বলে ভাই। না। কি বলছিলেন ভাই? বলছিলেন। বলি নাই, তাহলে আজকে বলে দিলাম। দেখেন এবার কিন্তু কোনো এরর নাই, আমি কিন্তু সেম সিটি নামেই কিন্তু আমি আবারও ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কিন্তু পরেরটা কি বড় হাত দিয়ে আর প্রথমটা কি ছোট হাত দিয়ে। তার মানে ওটা ডিফারেন্ট জিনিস, মানে দুটো আলাদা আলাদা অর্থ বহন করে। আলাদা ভাবে ওটা ট্রিট করতেছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? আর আমরা জি ভাই। অলওয়েজ সব সময়ের জন্য জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোড করব সব সময়ের জন্য আমরা ছোট হাত দিয়ে কাজবাজ চালাই দেব। ঠিক আছে? তবে কিছু জায়গায় আছে যেগুলো কনস্ট্যান্ট থাকে, এটা বড় হাত দিয়ে লেখা উচিত, সেটা আমি পরে বেস্ট প্র্যাকটিসে আলোচনা করব। তার মানে আমি এই সুবিধাটাই চাচ্ছিলাম যে আমার যেন সেম নামে যেন দুইবার ভেরিয়েবল ডিক্লেয়ার না হয়। যে ফ্যাসিলিটিসটা আমাকে কে দিচ্ছে? লেট দিতে লেট দিচ্ছে। এখন তাহলে ভাই আমি কি তাহলে একবার খুলনা নামক একটা ভেরিয়েবলে এই মানটা সেট করে দিচ্ছে? আচ্ছা আমি গত ক্লাসে বলছিলাম ভেরিয়েবলে মান অ্যাসাইন করা মানে কি, আমার র্যামের ভিতরে নির্দিষ্ট একটা জায়গা নিচ্ছে। বুঝতে পারছি? র্যামের ভিতরে মনে করেন আপনার হার্ড ডিস্কে আপনি একটা ভিডিও গান রাখছেন, সেটা কি কিছু স্পেস নিবে না, জায়গা নিবে না? অবশ্যই। অবশ্যই ঠিক তেমনি আপনি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, আপনার পিসি র্যামের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিচ্ছে। এই কত কিলোবাইট নিচ্ছে, কতটুকু আপনার জায়গা খাচ্ছে কিনা, এইগুলো নিয়ে যদি বিস্তরভাবে পড়াশোনা করতে চান, তাহলে চোখ বন্ধ করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ঠিক আছে? তাহলে এই সব বিট বাইটের হিসাব টিসাব আরো ক্লিয়ার হবে। আমি নিজেও অনেস্টলি সি প্রোগ্রামিং পারি না। ঠিক আছে? মানে আপনাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে যাইতে হবে, তাহলে আপনি এই সবের হিসাব নিকাশ অনেক ভালো বুঝবেন। ঠিক আছে? আমরা তো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা তাহলে কি আমি খুলনা মানে এই যে ভেরিয়েবল সিটির শব্দটার ভেতরে আমি যে খুলনা শব্দটা স্টোর করে ফেললাম, ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল ডিক্লেয়ার করা মানে হচ্ছে আমি একটা জায়গায় কিছু মানে ডাটা স্টোর করতেছি, ডাটা স্টোর করতেছি। তার মানে আমি কি ভাই সেকেন্ড টাইম এই ডাটাটা চেঞ্জ করতে পারবো না? পারবো, কিন্তু আমার এই লেট কিওয়ার্ডটা দিতে হবে না। তার মানে আমি প্রথমবার খুলনা দিছি, পরের বার লেট কিওয়ার্ড বাড়ে, কারণ আমি তো নতুন করে ভেরিয়েবল ডিক্লেয়ার করব না, আমার তো পুরনো যেটা ডিক্লেয়ার করা আছে ওইটার মান চেঞ্জ করে দিব। তার মানে আমি ওইটার লেট কিওয়ার্ড বাদে ওইটার নাম লিখে দিলে আমার পারফেক্টলি ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
আপনার যত ইচ্ছা মনে চাইলো যে ভাই এটাকে আমি দিব হচ্ছে পাবনা, আপনার চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, যতবার ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। তার মানে এটা ছিল লেটের বিষয়, ঠিক আছে। আরো একটু আমাদের জানাশোনা লাগবে হোস্টিং এর বিষয়টা, সেগুলো আমরা নিয়ে পরে আলোচনা করব। এরপরে আমরা তাহলে আরো একটা ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে, সেটা হচ্ছে কোন কিওয়ার্ড দিয়ে বলেন বলেন? কনস্ট্যান্ট দিয়ে। কনস্ট্যান্ট মানে হচ্ছে ওটা স্থায়ী, ফিক্সড, মানে ওটাকে জীবনে কোনোদিন চেঞ্জ করতে পারবেন না। মানে কনস্ট্যান্ট মানে ভাই ওটা কনস্ট্যান্ট, মানে ওটা একদম স্টেবল। তার মানে কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু, আগের বার তো সিটি দিছি, এবার কি দেব? পাই দেন ভাই। হ্যাঁ, টি আই পায়ের মান না পাই মান দেব না, সবাই যেদিকে যায় আমরা ওদিকে কেন দেব? মনে করেন ক্যাপিটাল, ক্যাপিটাল কনস্ট্যান্ট আমাদের ক্যাপিটাল কি? ঢাকা। ঢাকা, DIC ঢাকা। এবার আপনি এটাকে নতুন করে কিন্তু এরকম আবার কনস্ট কিওয়ার্ড দিয়ে লিখতে পারবেন না, মেইন ডিফারেন্সটা বুঝেন। আপনি কিন্তু এরকম লিখতে পারবেন না, আপনাকে এরর দিবে। তাহলে আপনি চাচ্ছেন যে তাহলে আমি এখানে কনস্ট কিওয়ার্ড না দিয়ে আমি আবার অ্যাসাইন করি, এটাকে মনে করেন ঢাকা না দিয়ে আমার প্রিয় শহর খুলনা দিয়ে দিলাম, দেখি হয় কিনা। এবার আমি এটাকে কনসোল লগ দিলাম, দেওয়ার পরে ক্যাপিটাল দিলাম, আগের মতোই ক্যাপিটাল দিলাম, হয় কিনা? দেয় না, ধাম করে একটা এরর মারিয়ে দিছে। সে কি বলতেছে? অ্যাসাইনমেন্ট এখানে বলছে এই ইরোরের অনেক ধরনের টাইপ আছে, ইন ফিউচারে যদি কোনোদিন কথা হয় ইরোরের টাইপগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, আগে এই মেসেজটা দেখি। অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে আপনি কনস্ট্যান্ট ভেরিয়েবলে নতুন করে অ্যাসাইনমেন্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। তার মানে এইটা তো হবে না। আচ্ছা, এরা কেন অ্যাসাইনমেন্ট কথাটা কেন বললো, ডিক্লেয়ারের কথাটা কেন বলে নাই? আমরা একটু বলছিলাম যে ভেরিয়েবলের ওখানে দুইটা পার্ট হয়, একটা হচ্ছে প্রথমে হচ্ছে ডিক্লারেশন, পরে কি হয়? অ্যাসাইনমেন্ট। তার মানে আমি কি এখানে ডিক্লেয়ার করছি নাকি অ্যাসাইন করতেছি? এই যে অ্যাসাইন, এই জন্য ওরা এরর মেসেজটা বলছে যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে আপনি কনস্ট্যান্ট ভেরিয়েবলে নতুন করে অ্যাসাইন করতে চাচ্ছেন, যেটা সে মেনে নিবে না, এই জন্য বলছে ভাই এটা করা যাবে না। তাহলে আমাদের বেসিক পার্থক্য কি দাঁড়ালো? লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমি ভার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমি পুনরায় সেম নামে সেম ভার দিয়ে আমি করতে পারবো, ডিক্লেয়ার করতে পারবো। আর অ্যাসাইনমেন্ট করার জন্য তো আপনি ইয়াই করতে পারবেন, এখানে ভার বাদ দিয়েও আপনি অ্যাসাইনমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। লেট দিয়ে কি করতে পারবেন? লেট দিয়ে আপনি শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন অন টাইম, কিন্তু বারবার কি আপনি দ্বিতীয়বার আর ডিক্লেয়ার করতে পারবেন না, বাট নতুন করে কি করতে পারবেন? ভ্যালু অ্যাসাইন করতে পারবেন, যতবার আপনার নতুন করে মান চেঞ্জ করা দরকার আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু কনস্ট্যান্টের বেলায় কি? কনস্ট্যান্টের বেলায় ওয়ান টাইম, আপনি যেটা অ্যাসাইনমেন্ট করবেন ওইটাই ফিক্সড, আপনি পরবর্তীতে আর কোনো অ্যাসাইন করতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক কথাবার্তা। এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় অটোমেটিক্যালি কোনো কিওয়ার্ড ছাড়া, ওইটা নিয়ে আলোচনা নাই, ওটা বাদ, ওইটা দিয়ে আমাদের দরকার নাই। আর এখানে রিকমেন্ডেশন হচ্ছে আপনি অলওয়েজ যখনই ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন কনস্ট্যান্ট দিয়ে করবেন। যদি মনে করেন যে এই ভেরিয়েবলের মান আমার ইন ফিউচারে পরিবর্তন করা দরকার, এটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি লেট দিয়ে করবেন। ভার বলে যে দুনিয়াতে কিছু ছিল বা আছে ভুলে যান, ঠিক আছে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? সুমন ভাই, জি ভাই। ভাই আমরা এখানে এই যে লেট চিঠি নামে যেটা লিখছি যে 40 থেকে 42 নম্বর লাইনে, তাই না? ওইটা যে কনসোল লক করে আমরা সিটি দেওয়ার পর পাবনা পাচ্ছি, ওইটা ওইভাবে থাকার মাধ্যমে আমরা খুলনা পেতে পারি না, মেমরি চেঞ্জ হয়ে যায়, ওটা কমপ্লিটলি ডিলিট হয়ে যায়, মানে ওটা ডিলিট হয়ে রিপ্লেস হয়ে যায়। এই যে খুলনা রিপ্লেস হয়ে গেছে কি দ্বারা? 41 নম্বর লাইনে ঢাকা দ্বারা, আর 42 নম্বরের লাইনে ওটা এসে কি দ্বারা চেঞ্জ, ওটা কমপ্লিটলি আপনার মেমরি থেকে ডিলিট, ওটা আর নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমি এটাকে এখানে রাখি, তাহলে আমি এখানে কি রিকমেন্ডেশন করে গেলাম বলেন তো? কোনটা দিয়ে ভেরিয়েবল তৈরি করার জন্য রিকমেন্ডেশন করে গেলাম? লেট এবং কনস্ট, সবসময়ের জন্য কনস্ট। যদি আপনার প্রয়োজন হয় যে মানে যদি আপনি প্রয়োজন অনুভব করেন যে এটা আমার পরবর্তীতে চেঞ্জ করা প্রয়োজন, তাহলে লেট, ঠিক আছে। এবার আমরা চলে যাই, এই যে এটাও তো একটা ভেরিয়েবল, মানে এখানে ডাটাটা একটা নাম
মানে আপনার মেমোরিতে একটা জায়গা নিচ্ছে, সেই জায়গাটার নাম দিয়েছেন ক্যাপিটাল, এবং ডান পাশে যেটা দিচ্ছেন এটা যদি আমি বলি বাম পাশ, আর ডান পাশে যেটা দিচ্ছেন এটাকে বলতেছি ভ্যালু। এখন জাভাস্ক্রিপ্টে এরকম করে কতগুলো ভ্যালু আছে এইটার একটু আপনার একটু জানতে হবে, যেটাকে আমরা বলতেছি ডেটা টাইপ। মানে এটা কি ডেটা না? জি একটা ডেটা, এরকম কতগুলো ডেটা হতে পারে, মানে আমি বিগিনার ওয়েতে বলতেছি বোঝার জন্য। মনে করেন কি দিয়ে বলা যায়, মনে করেন আপনার সামনে মানে এটা কেমনে বোঝাই ডেটা টাইপ, মানে এটা কোন প্রকৃতি। মনে করেন আপনার সামনে অনেকগুলো ছেলে মেয়ে আছে, ঠিক আছে, আপনি বলতেছেন এটা বাচ্চা ছেলে, এটা একটু বড় ছেলে মানে একটু বড় হয়েছে, এটা মেয়ে মানুষ, এটা পুরুষ মানুষ, এটা মনে করেন কি, এটা মনে বেশি কি বলবো, এটা বেশি লম্বা মানুষ, এটা অনেক বেশি খাটো মানুষ। এই যে আপনি ক্লাসিফাই করতেছেন, ঠিক আছে, যে ডাটা টাইপ, বা এটা আসলে এক্স্যাক্টলি উদাহরণ মিললো না, মানে আমি দেখেন বুঝবেন মনে হয়, মানে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কি কি হতে পারে মনে রাখবেন। এই ভ্যালুগুলো আমার এখানে ডান পাশে লেখা আছে, আমি এটাকে একটু কপি করে নিয়ে যাই। ডেটা টাইপ, একটু দেখেন এই ডেটা টাইপটা, এই ডান পাশের ভ্যালুটা স্ট্রিং হতে পারে। স্ট্রিং মিন্স যদি কোনো শব্দটা আপনি ডাবল কোটেশনের ভেতরে লেখেন, কোনো শব্দটা মানে যা লিখছেন সেটা যদি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন অথবা ব্যাকটিক সিম্বল থাকে, তিনটা শব্দ বলছি, কি কি বলছি বলেন? ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন এন্ড ব্যাকটিক সিঙ্গেল ভাইয়া ব্যাকটিকটা সিম্বল। ব্যাকটিক কোনটা? ব্যাকটিক হচ্ছে আপনাদের কিবোর্ডের, এটাকে মার্ক করলাম, কিবোর্ডের এই যে অন আছে না, ট্যাবের উপরে দেখবেন উপরে একটা যে চন্দ্রবিন্দুর মতো, চন্দ্রবিন্দু না, ওটাকে শিফট চেপে এটা দিলে এটা হয় ব্যাকটিক। ও সরি না, শিফট চাপা লাগবে না, এটা নরমাল এমনিতে দিলেই হবে। জি ভাইয়া দেখছি। ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাকটিক। তার মানে স্ট্রিং যদি হতে হয় তাহলে তার ইসে মানে আগে পিছে কি থাকতে হবে? কোটেশন অথবা ব্যাকটিক, ডিএসএ কি ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন অথবা কি এই ব্যাকটিক সিম্বল যদি থাকে, তাহলে এই পুরো ডাটাটাকে আমরা বলবো ভাই তোমাকে আমি এখন থেকে স্ট্রিং বলে ডাকবো। কি বলে ডাকবো? স্ট্রিং। এই জন্য এখানে লেখা আছে এটা হচ্ছে টেক্সট ভ্যালু। ঠিক আছে, যদি ব্যাকটিক ছাড়া আমরা যে আমাদের যে এই যে 1 2 3 4 5 এরকম যদি কোনো কিছু লিখি, এটাকে আমরা নাম্বার বলে রাখবো। অর্থাৎ আমরা এটা ডাটা টাইপ বলতেছি, এই ডাটা টাইপটা কি? নাম্বার। সেটা হতে পারে দশমিক নাম্বার, হতে পারে মানে দশমিক ছাড়া নাম্বার, মানে হতে পারে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, যে কোনো সংখ্যা যদি হয় তাহলে আমরা তাকে কি বলে ডাকবো? বলেন নাম্বার। মানে এই যে টাইপ মানে এক এক ধরনের, মানে যতগুলো টাইপ আছে এই টাইপের বাইরে আপনি অন্য কোনো টাইপ নিতে পারবেন না। ঠিক আছে, এগুলো ফিক্সড। মানে আপনি আমরা এই নাম্বার কি পাওয়ার দিতে পারবো, যেমন 2 টু দি পাওয়ার 5 বা 2 টু দি পাওয়ার 10? হ্যাঁ দিতে পারবেন, ঠিক আছে, বাট আমরা এটাকে বুঝলাম এটা নাম্বার। তাহলে নাম্বার হতে হলে মানে নাম্বার আমরা চিনি সংখ্যা আর কি, ঠিক আছে, যে একটু পড়াশোনা করছে মানে কি এ পর্যন্ত হয়েছে ভাই নাম্বার চিনবেন আপনি। এরপরে যদি কখনো আমরা কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুতে আমরা ট্রু এবং ফলস লিখে রাখি, ট্রু অথবা কি ফলস, মানে কোনো একটা ভ্যালু কি কারণে লিখতেছে কোনো ব্যাখ্যা নাই, যদি কোনো ভেরিয়েবলের সামনে যদি দেখি যে এটা ট্রু লেখা বা এটা ফলস লেখা, তাহলে এটাকে আমরা বলবো এইটার ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান। মানে এটাকে কি বলবো? বুলিয়ান ভ্যালু। কি ভ্যালু? বুলিয়ান। আপনি কিন্তু পাকামতি করে এটার আবার এরকম কোটেশন দিয়ে দিয়েন না, কোটেশন দিলে সেটা কি হয়ে যাবে, সেটা ট্রু হোক আর ফলস হোক কি হয়ে যাবে? স্ট্রিং। তার মানে এটা যদি এরকম নরমালি কোটেশন ছাড়া ট্রু শব্দ অথবা কি শব্দ বলেন, ট্রু অথবা ফলস, যদি এরকম কোনো শব্দ পান তাহলে আমরা তাকে কি নাম ধরে ডাকবো? বলবো যে ভাই তুমি হচ্ছে বুলিয়ান। ঠিক আছে, এরপরে যদি কোথাও আনডিফাইন লেখা থাকে, কি থাকে? আনডিফাইন। এই আনডিফাইনও জাভাস্ক্রিপ্টের একটা ডেটা টাইপ, আনডিফাইনটাও জাভাস্ক্রিপ্টের একটা কি ডেটা টাইপ। ঠিক আছে, এরপরে এই ভ্যালুগুলো কি হতে পারে? এই ভ্যালুগুলো হতে পারে যেমন আরেকটা হতে পারে নাল, লেখা আছে নাল, আপনি কিছু বলতেন না ভাই নাল লেখা আছে তার মানে বুঝতে পারবো আচ্ছা এটাও একটা ভ্যালু জাভাস্ক্রিপ্টের। ঠিক আছে, বিগিন। বিগিন মানে হচ্ছে
এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 15 ডিজিটের বেশি, এরকম অনেক বড় সংখ্যা, অনেক বড়, এগুলো হচ্ছে বিগ ইন্ট, মানে বড় ইন্টিজার সংখ্যা। ঠিক আছে, আর এটা নিয়ে আমরা যে লেভেলের ডেভেলপার আমাদের আশা করি লাগবে না এত। ঠিক আছে, এরপরে সিম্বল। ভাইয়া বলেন। আনডিফাইন্ড যে বলছিলেন এটা দিলে কি হয় আসলে? কি হয় কিনা জানি না আপু, মানে এইটা যে একটা ডাটা টাইপ, তাই মানে আমরা চিনে রাখবো যে এটা একটা ভ্যালু, এবং সেটা চিনার উপায় কি? আনডিফাইন্ড। ঠিক আছে, আমরা আনডিফাইন্ড এগুলো আলোচনা করব, আপাতত আমরা একটু বুঝি কোনটা কি। ঠিক আছে আপু, ব্যাখ্যা আমি পরে দিবানি সময় সুযোগ করে। আচ্ছা ওকে, এরপরে কি হতে পারে? সিম্বল। সিম্বলটা আলাদা একটা ডাটা টাইপ, সেটা এখন আমি এই মুহূর্তে দেখাতে পারতেছি না। এরপরে আরেকটা হতে পারে যে এই ডাটাটা যদি কখনো দেখি এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এরকম করে নেম, তারপরে এরকম করে কোনো কিছু লেখা আছে, তাহলে এটাকে আমরা বলবো এই ডাটাটা হচ্ছে এটা একটা অবজেক্ট। এটা কি? অবজেক্ট। আপনি চেহারাটা একটু দেখে রাখেন, চেহারাটা কেমন, এইটা। তাহলে এরকম যদি থাকে ডাবল কোটেশনের ভিতরে এরকম একটা এই যে ক্লোন আছে, তার আগে পিছে ভ্যালু আছে, তাহলে এইটারে আমরা কি বলে রাখবো? অবজেক্ট। অবজেক্ট। ঠিক আছে, তার মানে আমরা যদি এরকম না থেকে আমাদের যদি এরকম থাকে একটা থার্ড ব্র্যাকেট, তার ভিতরে যদি কোনো এরকম ভ্যালু থাকে, একটা ব্র্যাকেটের ভিতরে এরকম করে ভ্যালু আছে কমা কমা দিয়ে, কমা কমা দিয়ে, তাহলে এটাকে আমরা কি রাখবো? অ্যারে। অ্যারে। তারপরে আরো কি আছে? ফাংশন। ফাংশনও একটা ভ্যালু, ফাংশন আমরা যেভাবে লিখি আর কি। হ্যাঁ, এখন এই যে যে ডেটা টাইপগুলো, এগুলোকে আমরা মনে করেন বোঝার জন্য বলতেছি, ওই সেম উদাহরণটাই। টাইম কতটুকু আছে? 5 মিনিট। ভাইয়া অ্যারেটা আরেকবার একটু বলবেন কাইন্ডলি একবার। অ্যারেটা হচ্ছে এরকম দেখতে, এরকম হবে, একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে এরকম কমা কমা দিয়ে ভ্যালু থাকবে। এটা যে কোনো ভ্যালু হতে পারে, নাম্বার, স্ট্রিং। আরেকটা আছে না, ওটা ফ্লোট। ফ্লোট বলে জাভাস্ক্রিপ্টে কিছু নাই। ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট। আচ্ছা জি জি। এরকম করে যদি থাকে তাহলে এটা অ্যারে। আচ্ছা, আরেকটা যেটা, সেটা মানে যে উদাহরণটা বলতে চাচ্ছিলাম, মনে করেন একটা ক্লাসের ভিতরে অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট। আমরা ওকে ক্লাসিফাই করে ফেলে দুই ভাবে। মানে যখন প্রাইমারিতে পড়তাম, মানে আমি বেসিক্যালি যখন পড়তাম, তখন আমাদের ছেলেদের এক পাশে বসতে দিত, মেয়েদের এক পাশে বসতে দিত। তার মানে আমরা কি আমাদের পুরো ক্লাসরুমে যত স্টুডেন্ট আছে সবগুলোকে আমরা কি করি? ক্লাসিফাই করে ফেলছি, দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টে যতগুলো এই ডেটা টাইপ আছে, এই ডেটা টাইপগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। কয়টা ক্যাটাগরিতে? দুইটা। একটা ক্যাটাগরিকে আমরা বলবো সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। কি ডেটা টাইপ? প্রিমিটিভ। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। আমি যদি বানানটা ভুল না লিখে থাকি, একটু নিচে লেখা ট্রাই করি। প্রিমিটিভ। আচ্ছা, আমি কি লিংক আরেকটা দিব আপনাদের? জি ভাই। ভাই আপনার সময় থাকলে দেন, আপনার সময় থাকলে। লেসন যদি শেষ না হয় ভাই তাহলে দিতে পারেন। ওকে, আমরা বলতেছিলাম এই যে আমাদের যতগুলো ডেটা টাইপ আছে, এই ডেটা টাইপগুলোকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করার কথা বলছি? দুইটা। একটা হচ্ছে প্রিমিটিভ, ভাই রেকর্ডিংটা চালু করেন। প্রিমিটিভ। আচ্ছা, বানান লিখবানি আমি ভুল। ভাইয়া স্ক্রিন শেয়ার করেন না তো? ও স্ক্রিন শেয়ার করে না কেন? সরি। এখন হইছে শেয়ার? জি জি। আচ্ছা, প্রিমিটিভ বানান কোথায় ভুল লিখলাম? TIVE। প্রিমিটিভ ডেটা টাইপ। এটা একটা ক্যাটাগরি। আচ্ছা, আমার এইটা করতে হবে না, আমার ইয়া করা আছে, এগুলো লেখা আছে। আমি একটু কাইন্ডলি এগুলো এখান থেকে বোঝানোর থেকে এখান থেকে বেটার বোঝাইতে পারবো না।
এই স্ক্রিনটার দিকে একটু তাকান। এইখানে আমি এটাকে এই ভ্যালুগুলোকে এখানে এই জায়গাটায় একটু তাকান। ভেরিয়েবলের ভ্যালুগুলো আমি বলছিলাম এটা অ্যারে হতে পারে, অবজেক্ট হতে পারে, নাম্বার হতে পারে, তারপর স্ট্রিং হতে পারে, বুলিয়ান হতে পারে, সিম্বল হতে পারে, বিগ ইন্ট হতে পারে, নাল হতে পারে। এগুলোকে আমরা কি বলতেছি? ডেটা টাইপ। এই সমস্ত ডেটা টাইপগুলোকে আমরা মানে এখানে যতগুলো আছে, এখানে যে কটা লিখছি 3টা 4 5 6 7 8 9 10, এই 10টাকে আমরা যদি ক্লাসিফাই করি মানে মানে এটা কেমন মনে করেন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করি মানে এগুলো তো এক একটা ডেটা টাইপ, বাট এদেরকে আমরা আলাদা করে ভাগ করে ফেলি, তাহলে এটাকে দুই টাইপে ভাগ করতে পারি। সেটা একটা হতে পারে প্রিমিটিভ ভ্যালু। প্রিমিটিভ ভ্যালুর ভিতরে কি কি লিখছি? স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, সিম্বল, বিগ ইন্ট, নাল, আনডিফাইন্ড। এই কয়টাকে আমরা কি ডাটা টাইপ বলবো? প্রিমিটিভ ডাটা টাইপ। আর বাম পাশে এটাকে বলছি নন প্রিমিটিভ। এইটার ভিতরে আমরা এটাকে ক্লাসিফাই করলে এটার ভিতরে কি কি রাখতে পারবো? অ্যারে, অবজেক্ট, ফাংশন। আপাতত এইগুলো মনে রাখি, আরো যদি থাকে পরে অ্যাড করব। তার মানে এইটার একটু আপনার একটু ডিটেইলসটা একটু জানা দরকার। আমি বারবার একটা কথা বলতেছিলাম আপনাদের, যখন কোনো একটা ভেরিয়েবল তৈরি করি সেই ভেরিয়েবলটা আমার কোথায় জায়গা নেয়? র‍্যামে। কোথায় নেয়? র‍্যামে। র‍্যাম মানে কি? মেমরি। মেমরি তো নাকি অন্য কিছু? কথা বলে না। র‍্যাম কি মেমরি নাকি মেমরি না? মেমরি। আচ্ছা, মেমরি যদি ক্যাটাগরি করি, এটা কি কোন ধরনের মেমরি? এটা কি মানে ফিক্সড নাকি মানে কি ভেরিয়েবল? মানে এটা কি ভোলাটাইল নাকি নন ভোলাটাইল মেমরি? ভোলাটাইল। মানে ওইটা কি পিসি অফ করলে কি র‍্যাম খালি হয়ে যায়? মানে পিসি অফ করলে র‍্যাম ক্লিন, যত সফটওয়্যার ওপেন করব র‍্যাম তত ফুল হয়ে যায়, সফটওয়্যার ক্লোজ করব র‍্যাম কি হয়ে যায়? খালি হয়ে যায়। মানে এই যে আমি ভিএস কোডটা ওপেন করলাম, এই ভিএস কোডটা ওপেন হওয়ার জন্য যতটুকু জায়গা দরকার সব আমার কিসে নিচ্ছে? র‍্যামে জায়গা নিচ্ছে। ঠিক আছে? যেমন এই জায়গা দেখেন আমার সিস্টেম মেমরি ওপেন করলাম, একটু এখানে একটু ভালো করে তাকায় থাকেন। ভাইয়া ভোলাটাইল আর নন ভোলাটাইলটা কি? মানে যা ডিলিট হয় যা ডিলিট হয় না, মানে ভুলে যায় আর যা ভুলে যায় না। র‍্যাম আর রোমের মতো। ঠিক আছে? মানে যা মানে মুছে যায়, যে মেমরিটা মুছে যায়, মানে স্থায়ী না। ভাই র‍্যাম কি ভুলে যায়? র‍্যামের ডাটা তো হয়ে যায়, আপনারা অফ করে দিলে মুছে যায়, আবার অন করলে যতটুকু দরকার। এখানে একটু দেখেন প্রোগ্রেসে যদি যাই, এইখানে দেখেন আমার মেমরি নিচ্ছে প্রত্যেকগুলো অ্যাপ। দেখেন এই ক্রোম হচ্ছে রাক্ষস। ঠিক আছে? ক্রোম ব্রাউজার দেখেন এই কতগুলো ট্যাব ওপেন করে ফেলছে, এবং দেখেন আমার ইসি থেকে এই যে মেমরি খাচ্ছে কত কিলোবাইট কত কিলোবাইট। এটা দেখেন 100 কিলোবাইট, এটা 100 মেগাবাইট। এই যে আমার জায়গাগুলো খাচ্ছে। আর আমার টোটাল র‍্যাম হচ্ছে 16 জিবি, টোটাল ইউজ হচ্ছে কত? এই যে 43% ইউজ হচ্ছে। আর এখানে দেখেন আমার প্রসেসর অলরেডি রানিং এ আছে, একটা সিপিইউ অন, এটা 89% কার্যকারিতা। এটা যার কারণে আমার পিসিটা একটু ল্যাগ ফিল হচ্ছে এখানে, কারণ আমার প্রত্যেকটা এখানে দেখাচ্ছে যে এই যে কি বলবো গ্রাফ আকারে দেখাচ্ছে, চার্ট আকারে যে এতটুকু কি হচ্ছে কিনা। ঠিক আছে? এই যার কারণে আমি একটু ল্যাগ ফিল হচ্ছে। কেন ল্যাগ ফিল হচ্ছে? কারণ রেকর্ডিং হচ্ছে না, রেকর্ডিং এর জন্য অটোমেটিক্যালি ও জায়গা মানে বেশি পরিমাণে র‍্যাম নিচ্ছে। আচ্ছা, এইখানে একটু যাই। এবার এই মেমরি, এইটা অনেক ধরনের মেমরি হতে পারে। আমার এক্স্যাক্টলি আমার ওইটা বিস্তর ধারণা নাই, যেহেতু আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না। যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো আরো এটা বেটার বলতে পারবে। আমরা আপাতত জাভাস্ক্রিপ্টকে বোঝার জন্য এটা বলে রাখি, এই মেমরি অনেক ধরনের মেমরি হতে পারে। ঠিক আছে? আমরা আপাতত বোঝার জন্য, জাভাস্ক্রিপ্ট বোঝার জন্য এই মেমরিটাকে দুই ধরনের মেমরি হিসেবে চিন্তা করি। একটা মেমরি কি স্ট্যাক মেমরি, আরেকটা মেমরি কি হিপ মেমরি। আরো মেমরি থাকতে পারে আমার জানার বাইরে। ঠিক আছে? একটা হচ্ছে কি মেমরি? স্ট্যাক মেমরি। আরেকটা কি মেমরি? হিপ মেমরি। এইটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে 2 দিন পরে যে আপনি দেখবেন যে কেমনে কাজ করে ভাই বুঝি না। যেগুলো প্রিমিটিভ ভ্যালু, যেগুলো কি ভ্যালু? প্রিমিটিভ ভ্যালু, সেই
প্রিমিটিভ ভ্যালুগুলো সবসময়ের জন্য আমার স্ট্যাক মেমোরিতে সেভ হয়। কোন মেমোরিতে সেভ হয়? স্ট্যাক মেমরি। স্ট্যাক মেমোরি। আর যেগুলো নন প্রিমিটিভ বা যাকে আমরা রেফারেন্স ভ্যালু বলতেছি, মানে রেফারেন্স টাইপ বা নন প্রিমিটিভ একই কথা, এগুলো কোন মেমোরিতে যোগ হবে? হিপ মেমোরি। হেলথ মেমরি। একটু মনে রাখেন, শুধু এইটুকু মনে রাখবেন, আমাদের প্রিমিটিভ ভ্যালুগুলো কোথায় জমা হয়? স্ট্যাক মেমোরিতে। আর এই নন প্রিমিটিভ এই অবজেক্ট, অ্যারে, ফাংশন এগুলো সব জমা হয় কোথায়? হেলথ মেমরি। কি কারণে কি জমা হয় কিনা মুখস্থ মেমোরি আমার মধ্যে আছে আপাতত, আরো থাকতে পারে। একটা হচ্ছে স্ট্যাক আর একটা কি হিপ মেমোরি। আমি যত প্রিমিটিভ ভ্যালু আছে আমার কোড করার সময় আমি যখন জাভাস্ক্রিপ্টে একটা লাইন কোড লিখবো তখন যেন মনে থাকে ও আচ্ছা এটা প্রিমিটিভ, তাহলে আমার র‍্যামের মানে র‍্যাম বলতে আমার মেমোরির ভিতরে কোন মেমোরিতে এটা যোগ হচ্ছে? স্ট্যাক মেমোরিতে। আমি যদি কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি আমার মাথার ভিতরে যেন তখন কাজ করবে আচ্ছা এইটা কিন্তু আমার কোথায় যাচ্ছে? হিপ মেমোরিতে। ঠিক আছে, একটু মনে রাখেন যে ডাটাগুলো একটু বড় টাইপের ডাটা, সেই বড় টাইপের ডাটার জন্য এই হিপ মেমোরিতে জাভাস্ক্রিপ্ট এই মানে মেমোরিটা হিপ মেমোরিতে নেয়। ঠিক আছে, এইটা নিয়ে আমরা পরে একটা সময় আলোচনা করব, শুধু এইটুকু একটু জেনে রাখলাম। ঠিক আছে, লাস্ট একটা জিনিস দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি, এটা লাগবে না। আমাদের ডেটা টাইপগুলো চেক করা দরকার। ঠিক আছে, এটা আসলে কোন ডেটা টাইপ, মানে কোনটা কোন টাইপের ডেটা, এটাকে চেক করার জন্য সাপোজ এটাকে এখানে আমি একটা নিচে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট্যান্ট, এখানে মনে করলাম যে মেমোরি। জাস্ট আমি এটা আসলে মিনিংফুল নাম হয় না, বাট তারপর একটা মেমোরি দিলাম, এখানে দিলাম হচ্ছে সুমন। এখন আমি তো দেখেই বুঝতে পারতেছি এটা কি ডেটা টাইপ, স্ট্রিং। বাট আমার কাছে মনে হচ্ছে যে ভাই এটা স্ট্রিং কিনা, এটা চেক করা প্রয়োজন। কি করা প্রয়োজন? চেক করে দেখা প্রয়োজন যে এটাকে আসলে স্ট্রিং কিনা। তাহলে এটা চেক করার জন্য আমাদের একটা অপারেটর আছে। আচ্ছা, আমরা যদি আউটপুট দেখতে চাই তাহলে কি ইউজ করব বলছি? console.log। আচ্ছা, এরকম ছোট ছোট যে স্নিপেট আছে আজকে আমি একটু দেখাই দিই, যদি কখনো স্নিপেট তৈরি করতে হয়। মনে করেন দেখেন এই যে fn দিলে ক্লিক করলে আমার অটোমেটিক্যালি একটা ফাংশন তৈরি হয়ে যাচ্ছে। এটা যদি করতে চান একটু স্ক্রিনশটটা দিয়ে রাখবেন। এক্সটেনশন এই দেখেন আমি কোথায় যাচ্ছি, এক্সটেনশন যাওয়ার পরে সরি এক্সটেনশন না, এখান থেকে যাব হচ্ছে স্নিপেটস। এই স্নিপেটস এখান থেকে যেহেতু এটা জাভাস্ক্রিপ্টে কাজ করবে তাই জাভাস্ক্রিপ্ট এইখানে দেখেন লেখার ওয়ে আছে, একটু দয়া করে যদি কারো প্রয়োজন হয় এখান থেকে কপি করে করে আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন এই যে একটা স্ক্রিনশট বা আচ্ছা এটা কি চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হতো। না চ্যাট বক্সে না, আপনি দেখেন তো স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারেন কিনা। ঠিক আছে, তাহলে এটা রাখেন ভাই, একটু রাখেন। আচ্ছা রাখছি। আর এটা কিভাবে বানায় আমার একটা ভিডিও দেওয়া আছে, দরকার আমি দিয়ে দেব, বা সুমিত ভাইয়ের ভিডিও দেখে আমি শিখছি। ঠিক আছে, হ্যাঁ ভিডিওটাই দিয়ে দেন। আচ্ছা দিয়ে দেব আমি, বা কষ্ট করে ওই যে আমি যে ভিডিওগুলো দিই না ওই চ্যানেলে যে একটু ঘাটাঘাটি করলে ওখানে খুব বেশি ভিডিও নাই, পাবে না। অথবা বেস্ট শেখার জন্য সুমিত ভাইয়ের ভিডিও আছে, ওখান থেকে দেখে নেবেন, কারণ আমার শেখাটা ওখান থেকে। আচ্ছা, এখন কোনো কারণে আমি এটা দেখতে যাচ্ছি এটা ডাটা টাইপটা কি। এই ডাটা টাইপটা চেনার উপায় কি? টাইপ অফ বলে একটা জিনিস আছে, এটা কি জিনিস জানি না, তারা বলছে টাইপ অফ, আর এটারে বলে টাইপ অফ একটা অপারেটর। এখন অপারেটর নিয়ে জানি না, শুধু আমরা জানি যে এটা যদি চেক করতে চাই আগে কি লিখতে হবে, টাইপ অফ, এরপরে এটার নাম, এটা দিলে আমাকে আউটপুট আকারে ও যেটা বলবে এটা হচ্ছে তাই ভালো। এটা যদি সেভ করি তখন এই বলতেছে এটা একটা স্ট্রিং। আমি যে এখানে ডান পাশে যে ভ্যালুটা দিয়েছি এই ভ্যালুটা কি, কোন ডেটা টাইপ বলেন? স্ট্রিং ডেটা টাইপ। এখন এটাকে যদি আমি এখানে একটা নাম্বার দিই, এখানে যদি একটা নাম্বার দিই তাহলে এটার আউটপুট কি হবে বলেন? নাম্বার। এই যে দেখেন ও কিন্তু আমাকে চেক করে দিচ্ছে এটা নাম্বার নাকি নাম্বার না, এটা নাম্বার। আচ্ছা, আমি যদি এখানে যদি এরকম দিই দশমিক আকারে দিই তাও বলবে এটা কি নাম্বার, এটা নাম্বার। তারপরে আমি যদি এখানে ভ্যালু আকারে যদি এরকম দিই ট্রু ফলস, কি দিই ট্রু অথবা ফলস, তাহলে এইটা কিন্তু পড়ে পড়ে বলে দিচ্ছে যে এটা তোমার ডেটা টাইপ কি। তাহলে আমি যদি এটা চেক করি ও বলবে ভাই এটা হচ্ছে তোমার বুলিয়ান। হ্যাঁ, এখানে যদি আমি এখানে ফলস লিখি তাও কি বলবে বুলিয়ান। তারপরে এখন আর কি আছে মনে করেন, এবার একটা মজা দেখি।
এবার এখানটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এজ ইজ ইকুয়াল টু 32 এটা দিলাম। এইটা দিলে ও বলতেছে অবজেক্ট, মাইনে নিলাম। ও কি বলতেছে অবজেক্ট, মাইনে নিছি যে হ্যাঁ এটা তো একটা অবজেক্ট, আমি তো বুঝলাম, ভাইও এতক্ষণ বসে বলতেছিল এটা একটা অবজেক্ট। এবার যদি থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখি তখন সেটা কি হয়ে যায়? অ্যারে আরে এখানে কমা দিলাম, কমা দিলাম, কমা দিলাম, ও আল্লাহ এও দি বলে অবজেক্ট। কিন্তু সুমন ভাই বা অন্য ভাইয়ারা তো বললো যে এটা কি অ্যারে। এটা কি ভাই ভুল বলছেন? অ্যারে না ভাই এটাকে অবজেক্ট আচ্ছা, কিন্তু এটা ডেটা টাইপ চেক করলে ও কি বলতেছে অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা এইটার জন্য এইটাকে আসলে এটা বললে আবার কেমন যেন শোনাবে না, জাভাস্ক্রিপ্টে যা আছে সবই অবজেক্ট। ভাই কেমন কথা বললাম, একটু আগে বললেন বিভিন্ন ডেটা টাইপ আছে, এখন বলতেছেন জাভাস্ক্রিপ্টে যা আছে সবই অবজেক্ট। শুধু একটু শুনে রাখেন, জাভাস্ক্রিপ্টে যা আছে সবই ওয়ান কাইন্ড অফ কি অবজেক্ট। শুধু এইটুকু একটু মাথায় ধরে রাখেন, বাট এটা আপাতত লাগবে না, আমরা একটু এটা দেখলাম। এখন এক্স্যাক্টলি এটা কি আসলে একটা অ্যারে, কিন্তু আমাদের বলতেছে অবজেক্ট। এইটাকে চেক করার জন্য জাভাস্ক্রিপ্ট আমাকে বলেছে যে তুমি এইটা যদি চেক করতে চাও তাহলে ইনস্ট্যান্স অফ বলে একটা মেথড আছে, বাট আমি ভুলে গিয়েছি এই মেথডটার ইউজ কিভাবে করে। তাহলে সহজ উপায় কি, আমি যেহেতু ভুলে গেছি এটা সিনট্যাক্স ভুলে গেছি, আমি আবারও বলতেছি। আপনাদের কিন্তু একটা বড় প্রবলেম, বা দুদিন পরে বলবেন যে ভাই আমার সিনট্যাক্স মনে থাকে না। ভাই সিনট্যাক্স আমারও মনে থাকে না, এই যে আমি ভুলে গেছি, কিন্তু আমার মাথায় এইটুকু কাজ করতেছে যে ইনস্ট্যান্স অফ দিয়ে চেক করা যায়। আমি সিনট্যাক্স ভুলে গেছি, আমি কি করলাম ইনস্ট্যান্স অফ গুগলে সার্চ করলাম, সামনে জেএস লিখে দিলাম, এন্টার দিলাম, আমাকে অনেকগুলো লিংক দিচ্ছে। এখান থেকে আমি একটু দেখে নিব ইনস্ট্যান্স অফটা তারা কিভাবে ব্যবহার করে। এইখানে বলতেছে ইনস্ট্যান্স অফ, এখানে একটা ভেরিয়েবল দিচ্ছে, তারপর ইনস্ট্যান্স অফ ডাটা। তাহলে আমি বুঝে গেছি যে এটা লেখার উপায় হচ্ছে এরকম, মূল ভেরিয়েবলটা ইনস্ট্যান্স অফ, এইখানে হচ্ছে ARR। এইটা যদি দিই তাহলে আমার আউটপুটে সে বলবে ট্রু অথবা ফলস। ট্রু, তার মানে এইটা যে অ্যারে, এই অ্যারেটার বাচ্চা কি এইটা, মানে এই হচ্ছে প্যারেন্ট অ্যারে, মানে সবথেকে বড় অ্যারে। বলতেছে এই তুমি যে অ্যারে অ্যারে বলতেছো, এই অ্যারের কি কোনো একটা ইনস্ট্যান্স বা এর কি কোনো বাচ্চা বা এর কি কোনো চাইল্ড এটা? তখন ও বলতেছে হ্যাঁ আমি তো একে চিনি, এটা তো আমার নিজের শরীরের অংশ দিয়েই বানানো। তখন ও বলতেছে ট্রু। এবার যদি আমি আগেরটায় যাই, এখানে যদি যাই এজ 32, এবার যদি এটাকে দিয়ে বলি যে এইটা কি তোমার, তুমি যে অ্যারে তোমার বাচ্চা কি এটা, ইনস্ট্যান্স কি এটা? ও বলতেছে না এটা আমার বাচ্চা না। তাহলে ও বলতেছে তাহলে কি তুমি কি এর বাচ্চা, বড় হাতের অবজেক্টের বাচ্চা? ও বলতেছে হ্যাঁ এটা আমার বাচ্চা। তার মানে ডেটা টাইপ চেক করা দুইটা ওয়ে দেখাই দিলাম, একটা হচ্ছে টাইপ অফ অপারেটর, আরেকটা কি, আরেকটা কি বলেন? ইনস্ট্যান্স অফ। ইনস্ট্যান্স অফ। আয়া ইনস্ট্যান্স অফ এর ক্ষেত্রে আমাদের মানে যেটা আমরা চিন্তা করতেছি ওটা লিখে দিতে হবে। হ্যাঁ মানে এই ইনস্ট্যান্স অফ দিয়ে চেক করা হয় এটা আসলে কার, মানে কার চাইল্ড, মানে কার থেকে তৈরি হয়েছে। যেমন কোন ডেটা টাইপ চেক করতে চাই, এটা কোন টাইপের ডেটা টাইপ, এটা চেক করার ওয়ে আমরা শিখছি দুইটা, একটা হচ্ছে টাইপ অফ অপারেটর, আরেকটা কি ইনস্ট্যান্স অফ অপারেটর। আমি কিন্তু বারবার একটা শব্দ উচ্চারণ করতেছি, কি বলেন তো? অপারেটর, এটাকে অপারেটর বলে। ঠিক আছে, ইনস্ট্যান্স হ্যাঁ ইনস্ট্যান্স অফ এর ক্ষেত্রে কি ওই ডাটা টাইপটা বড় হাতে দিতে হবে, প্রথম মানে ক্যাপিটাল লেটার দিতে হবে? এটা বড় হাতে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকের টোটাল আলোচনা। নেক্সট দিন থেকে আমরা নতুন লেকচার, এর পরবর্তীতে নতুন লেকচারে যাব। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাইয়া।